সেট ১৯-এর সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। এক দাগের প্রশ্নগুলোতে প্রথমে ক নম্বরে বলেছে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত। তাহলে আমরা উত্তরটা লিখব সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান যেহেতু তিনটে বাহু সমান, অতএব তিনটে কোণের মানও সমান হবে। আর তিনটে কোণের মান হচ্ছে ১৮০ ডিগ্রি। তাহলে ১৮০ ডিগ্রি যদি আমরা ৩ দিয়ে ভাগ করি তাহলে হবে ৬০ ডিগ্রি করে। তাহলে আমরা লিখব সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান ৬০ ডিগ্রি। এবার খ নম্বরে বলেছে একটি বৃত্তের ব্যাস ১৮ সেমি। তাহলে এখানে কি বলেছে, একটি বৃত্তের ব্যাস ১৮ সেমি, তার ব্যাসার্ধ কত। তাহলে আমরা ব্যাসার্ধটা কি করে বের করব, ব্যাসের অর্ধেক। তাহলে ব্যাসকে আমরা কি করব, ২ দিয়ে ভাগ করব। তাহলে ১৮ ভাগ ২ ইকুয়ালস টু কত হবে আমাদের, ৯ সেমি হয়ে গেল। এবার কি বলেছে, গ নম্বরে বলেছে ২ অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি কত। দেখো ২ অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা এটা হবে ৯ নং ৮১, অর্থাৎ ৯ দিলে সবথেকে বড় সংখ্যা হচ্ছে ৯। তাহলে ৯ নং ৮১ আর ১০ ধরলে ১০ ১০০, এটা হবে ৩ ঘরের সংখ্যা। তাহলে আমরা লিখব ৯ গুণ ৯ অর্থাৎ ৮১। তাহলে ৯ গুণন ৯ সমান ছিল ৮১। এই ৮১ সংখ্যাটা হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা। এবার কি বলেছে, ০.০০৩ গুণ ১০০ ইকুয়ালস টু কত হবে। এখানে একটু প্রশ্নটাতে ভুল আছে, এখানে সমান চিহ্ন ছিল, এটা সমান চিহ্ন না, এখানে হবে গুণ। তাহলে এখানে আমরা কত করব, দেখো এখানে ৩টে শূন্য আছে, অর্থাৎ দশমিকটা আরও বাঁ দিকে ৩ ঘর সরে যাবে। তাহলে এখানে ০ এখানে ৩টে শূন্য আছে, আমরা ৩টে শূন্য দিয়ে দেব। তারপরে এখানে যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা আবার লিখে দেব। তাহলে এটা হবে, গুণফলটা হবে ০.০০০০০৩। এবার কি বলেছে, নম্বর অঙ্কটাতে সকাল ৬টার সময় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা ড্যাশ ডিগ্রি কোণে কত ডিগ্রি কোণে করে থাকে। তাহলে দেখো ৬টা আর হচ্ছে সকাল ৬টার ঘন্টার কাঁটা মিনিটের কাঁটাটা কী অবস্থান করবে। দেখো এটা যদি একটা ঘড়ি হয় তাহলে ঘড়ির এখানে হচ্ছে ১২ আর এখানে হচ্ছে ৬। তাহলে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা একই সরলরেখায় অবস্থান করবে, অর্থাৎ এটা একটা সরল কোণ হবে। সেক্ষেত্রে হবে এটা ১৮০ ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখব ১৮০ ডিগ্রি। এবার বলেছে ১/৫ আর ৩/২ মধ্যে কে বড় কে ছোট আমাদের দেখাতে হবে চিহ্ন দুটো ব্যবহার করে। তাহলে দেখো ১/৫ আর ৩/২ এই দুটোর মধ্যে আমরা কোনটাকে বড় দেবো। দেখো এইটাই বড় হবে, কারণ এখানে দেখো আমি যদি এটা দেখাই তাহলে ১/৫ সমান চিহ্ন আর ৩/২ সমান চিহ্ন। এদের কী করতে হবে, হরগুলোর ভগ্নাংশটা সমান করতে হবে। তাহলে এখানে যদি আমরা ২ দিয়ে গুণ করি ৫ দুগুণে ১০, এখানে আমরা ৫ দিয়ে গুণ করলে ৫ দুগুণে ১০। এটা ৫ দিয়ে গুণ ৩/৫ এখানে ১৫ হবে, আর এখানে ৫ দিয়ে এটাকে ২ গুণ করেছি, তাহলে এখানে হলো ২। তাহলে দেখো ১০/২ ভাগ ১০/১৫ তাহলে এটাই বড় হচ্ছে, অর্থাৎ এইটা বড়। এটা বড় হলে আমরা এই চিহ্নটা ব্যবহার করব। তাহলে হয়ে গেল। এবার কি বলেছে, ৬ নম্বরে বলেছে বৃত্তের বৃহত্তম চাপের নাম কি। দেখো বৃত্তের বৃহত্তম চাপ বলতে এটা যদি বৃত্ত হয়, এটা কেন্দ্র দিয়ে বৃহত্তম চাপ তো একটা পূর্ণ বৃত্ত আকার প্রকাশ করে, তাহলে এটাকে আমরা লিখব পরিধি। তাহলে এটা লিখব পরিধি, অর্থাৎ এই যে বৃত্তচাপটা পুরো সম্পূর্ণ বৃত্তচাপ এর সব থেকে বড় অংশ, তাহলে এটার নাম হচ্ছে পরিধি। এবার কি বলেছে, বর্গীয় নম্বর বলেছে, দেখো কোনো বর্গক্ষেত্রের অর্ধপরিসীমা ২০ সেমি হলে তার বর্গক্ষেত্রটি বাহুর দৈর্ঘ্য কত। দেখো বর্গক্ষেত্রের অর্ধপরিসীমা ২০ সেমি, তাহলে পরিসীমাটা কত হবে, ২ গুণ ২০ সমান চিহ্ন কত হবে, ৪০ সেমি। তাহলে আমরা কি জানি, পরিসীমা হচ্ছে ৪ গুণ বাহুর দৈর্ঘ্য। তার মানে এখানে পরিসীমা যদি ৪০ হয়, তাহলে ৪০কে আমরা ৪ দিয়ে ভাগ করলে বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে এখানে আমরা লিখব ৪০/৪ সমান চিহ্ন ১০ সেমি। এটা হচ্ছে আমাদের বাহুর দৈর্ঘ্য। তাহলে পেয়ে গেলাম আমরা বাহুর দৈর্ঘ্যটা। এবার কি আছে, একটি ডিমের দাম বলেছে ৪.২৫ টাকা। তাহলে ২ ডজন ডিমের দাম কত। দেখো ২ ডজন মানে কি, ১ ডজন হচ্ছে ১২টি, তাহলে ২ ডজন কত হবে, ২৪টি। তাহলে আমাদের এটা ২৪ দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে কত পাবো, দেখো এখানে ৪.২৫কে আমরা ২৪ দিয়ে গুণ করছি। তাহলে ৪×৫ = ২০, হাতে থাকবে ২, ৪ দুগুণ ৮, ৯ 10, ১০ শূন্য, হাতে থাকলো ১, ৪ ৪ 16, আর একে ১৭। প্রথম ঘরটি কাজ হয়ে গেল। এবার দ্বিতীয় ঘরের কাজ, ৫ দুগুণে ১০, ১০ শূন্য, হাতে থাকলো ১, ২ দুগুণে ৪, আর একে ৫, হাতে কিছু থাকলো না, ৪ দুগুণে ৮। তাহলে এখানে শূন্য, এখানে শূন্য, ৭ ৫ ১২ ২, হাতে থাকলো ১, ৮ আর একে ৯, আর একে ১০, অর্থাৎ এইটা হলো ২ ঘর পর দশমিক দিলে
আমাদের কত হচ্ছে 102। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 102 টাকা, অর্থাৎ 2 ডজন ডিম কিনতে গেলে আমাদের 102 টাকা দিতে হবে। এবার ইও নাম্বারে কী বলেছে, 2/3 সঙ্গে কত যোগ করলে 1 পাবো। তাহলে এই 2/3 ভগ্নাংশটার সঙ্গে আমরা একটা সংখ্যা যোগ করব, তারপরে 1 হবে। তার মানে 2/3 থেকে 1 সংখ্যাটি বড়, তাহলে আমরা কী করব, 1 থেকে এটাকে বিয়োগ করব। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 1 বিয়োগ 2/3। তাহলে এটা কত হবে, দেখো এখানে আমরা লসাগু 3 টানবো, তাহলে এখানে 3 বিয়োগ 2, তাহলে এটা কত হচ্ছে 1/3। উত্তরটা তাহলে হচ্ছে 1/3। এবার কি বলেছে, নম্বরে বলেছে যদি দুটি ভগ্নাংশ পরস্পরের অনন্য হয় তাহলে তাদের গুণফল কত হবে। দেখো গুণফলটা হবে 1, আমরা লিখে দেবো 1। এবার কেন হলো এখানে দেখো বোঝাচ্ছি। মনে করো একটা ভগ্নাংশ হচ্ছে 2/3, তাহলে তার অনন্য কত হবে 3/2। এবার এটাকে গুণ করলে কত, 3 3 কেটে যাবে, 2 2 কেটে যাবে, তাহলে তার হবে কত, আমাদের 1 থাকবে, সেই জন্য আমরা লিখবো 1। এবার বলেছে 421-এর বর্গমূল কত। দেখো 421 না 441, তাহলে 441-এর বর্গমূল হচ্ছে, আমরা কি করব, √ওভার দেবো, এখানে 441 লিখবো। তাহলে এবার 441-কে উৎপাদকে ভাঙাও, মৌলিক উৎপাদকে ভাঙাও। দেখো 4 4 1, এটাকে 3 দিয়ে ভাগাও, 3 একে 3, 3 4 12, 3 7 21, আবার 3 বার দাও, 3 4 12, 3 9 27, এখানে দেখো 7 বার দাও, 7 7 49। তাহলে কত হলো আমাদের, 3 গুণ 3 গুণ 7 গুণ 7। এবার এই যে চিহ্নটা বর্গমূলটা করব, তার থেকে কি হবে, এই চিহ্নটা উঠে যেতে গেলে আমাদের জোড়া জোড়া ধরে একটা করে বেরোবে। তাহলে কত হবে, 3 একটা এবং 7 একটা, অর্থাৎ 3 7 21। তাহলে আমরা কি পেলাম, 441-এর বর্গমূল হচ্ছে 21। এবার 2 দাগের যে প্রশ্নগুলো রয়েছে শূন্যস্থান পূরণ, সেখানে কি হবে আমি খাতায় লিখে নিয়েছি, এক এক করে আমি বলে দিচ্ছি। সেখানে বলেছে বৃত্তের বৃহত্তম জ্যা বা বৃত্তের কেন্দ্রবিন্দুগামী তাকে বলে, তাকে কি বলে, তাকে বলে ব্যাস। এখানে আমরা লিখব ব্যাস। কেন, দেখো এটা যদি একটা বৃত্ত হয়, এটা যদি কেন্দ্র হয়, তাহলে কেন্দ্রগামী যে সরলরেখাটা যাবে এটা হচ্ছে সবথেকে বৃহত্তম জ্যা, তাহলে এটাকেই আমরা জ্যা ব্যাস বলি। এবার কি বলেছে, বরের টোপরের আকৃতি। দেখো বরের টোপরের আকৃতি হবে, টোপরটা কীরকম, এইরকম হয়, তাহলে এটা কি শঙ্কু আকৃতি, তাহলে এখানে আমরা লিখব শঙ্কু। এরপরে গ নম্বরে কি বলেছে, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর দৈর্ঘ্য নাম। দেখো সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম, এটা লিখবো আমরা অতিভুজ। কেন অতিভুজ লিখব, দেখো এটা যদি আমাদের সমকোণ ত্রিভুজ হয়, এই কোণটা যদি সমকোণ হয়, তাহলে সমকোণের বিপরীত বাহুটাকে আমরা অতিভুজ বলি, তাহলে এটা হচ্ছে অতিভুজ হবে, এটাই সব থেকে বড় হয়। এবার কি বলেছে, ছবির মাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশ করাকে বলে। দেখো এটা ছবির মাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশ করাকে বলে চিত্রলেখ। তোমরা এটা বইয়ে পেয়ে যাবে, এটার নাম হচ্ছে চিত্রলেখ। তাহলে এখানে আমরা লিখব চিত্রলেখ। এবার নম্বরে কি বলেছে, আয়তঘনের ভূমি ত্রিভুজাকার হলে তাকে কি বলে, এটাকে বলবো চতুস্থলক। এখানে আমরা লিখব চতুস্থলক, চতুস্থলক। এটা কেন বলছি, দেখো এইরকম যদি একটা, এই যে নিচেরটা ত্রিভুজ, তাহলে এটা 4টা তল আছে, সেই জন্য এটার নাম হচ্ছে চতুস্থলক, এই ঘনকটির নাম। এবার কি বলেছে, যে বৃত্তগুলির কেন্দ্র একটি বিন্দু তাদের ড্যাশ বৃত্ত বলা হয়। এটা হবে সমকেন্দ্রিক বৃত্ত, তাহলে এখানে আমরা লিখব সমকেন্দ্রীয় বৃত্ত। কেন, দেখো আমরা একই বিন্দুর অন্তর্গত অনেকগুলো যদি বৃত্ত অঙ্কন করি, তাহলে সেগুলোকে বলা হয় সমকেন্দ্রীয় বৃত্ত, সেই জন্য আমরা এখানে লিখব সমকেন্দ্রীয়। এবার 3 দাগের প্রশ্নগুলো দেখো, এখানে কি বলেছে, এখানে বলেছে সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 30 ডিগ্রি হলে অপর কোণ দুটির মান কত হবে। দেখো সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 30 ডিগ্রি, তাহলে অপর কোণের মান কত হবে, অপর কোণ দুটির মান। দেখো আমি এখানে লিখে দিচ্ছি সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 30 ডিগ্রি। ছবিটা এইভাবে আঁকাও, এটা যদি সমকোণ হয়, তাহলে এটাকে আমরা যদি 30 ডিগ্রি ধরি, তাহলে এটা 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তাহলে বাকি কোণটা কত হবে 60 ডিগ্রি। তাহলে অপর দুটি কোণের মান লিখবো আমরা এখানে, অপর কোণ দুটির মান কত লিখবো আমরা, 90 ডিগ্রি ও 60 ডিগ্রি। হয়ে গেল।
এবার কি বলেছে, বাহুভেদে ত্রিভুজ কত প্রকার ও কী কী। দেখো খ নম্বর যে প্রশ্নটা তার উত্তর কী হবে, বাহুভেদে ত্রিভুজ আমরা লিখব বাহু ভেদে ত্রিভুজ তিন প্রকার, যথা ক নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজ, বি নাম্বার খ নম্বর আমরা লিখব হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, এবং গ নাম্বার লিখব হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। হয়ে গেল। এবার গ নম্বরে কী বলেছে দেখো, গ নম্বরে বলেছে সরল কোণ ও সমকোণ কাকে বলে, চিত্রলেখা দেখাও। তাহলে দেখো সরল কোণ আমরা লিখব যে কোণের মান 180 ডিগ্রি তাকে সরল কোণ বলে। সরল কোণের ছবিটা এরকম হবে, একটা সরলরেখা টেনে দেবে, নাম দেবে কিছু একটা, এ বি আমি দিয়েছি, আর কেন্দ্রের নাম দিয়েছি ও, অর্থাৎ এখানে কোণ এ ও বি, এই যে এই কোণের চিহ্নটা দিয়েছি এটা হচ্ছে সরল কোণ। এবার সমকোণের কথা বলেছে, যে কোণের মান 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। দেখো এখানে আমি একটা পি কিউ আর নিয়েছি, এই পি কিউ আর এই যে অংশটা এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে আমাদের সমকোণ। এবার কি বলেছে, ঘ নম্বরে বলেছে চাঁদার সাহায্যে 175 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে আমরা এটা কীভাবে আঁকবো দেখো, তাহলে 175 ডিগ্রি চাঁদার সাহায্যে কোণ অঙ্কন করতে গেলে আমরা স্কেলের সাহায্যে একটা যে কোনো একটা দাগ টেনে নেব এখানে, বা সরলরেখা টেনে নেব। এই যেখানে একটা আমি সরলরেখা টেনে নিয়েছি, এখানে নাম দিলাম আমি বি এবং সি। এবার কি করব, আমরা চাঁদাটাকে এখানে বসাবো, এখানে একটা সরলরেখা দেখতে পাচ্ছ, এবং এখানে দেখো একটা কাটা চিহ্ন আছে, এই কাটা চিহ্নটা ঠিক আমরা বি বিন্দুতে বসাবো, এবং সরলরেখাটাকে বিসি সরলরেখার উপর একদম উপরিভাগে এমনভাবে বসাবো যেন দাগটা এবং সরলরেখাটা একই সরলরেখা মিশে যায়। এখানে মিশে গেল। এবার আমরা কি করব, 175 ডিগ্রিতে যাব। দেখো শূন্য থেকে গোনা শুরু করবো, 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, 30, 40, 50, 60, 70, 170 এবং 180, তার মাঝখানে আমাদের 175কে পয়েন্ট করতে হবে। তাহলে এখানে আমরা কি করব, 100 পয়েন্টকে 75, দেখো এই যে 180 এবং 170 তার ঠিক মাঝখানে একটা বড় দাগ আছে, এটা হচ্ছে 75। তাহলে এখানে আমরা 75-এর জায়গায় আমরা এখানে পয়েন্ট করে নিলাম। এবার আমরা কি করব, এই বিন্দুটিকে বি বিন্দুর সঙ্গে আমরা যোগ করে দেব। তাহলে এখানে আমরা বি বিন্দুর সঙ্গে এটাকে যোগ করে দিচ্ছি, তাহলে এটা হয়ে গেল আমাদের 175 ডিগ্রি কোণ। তাহলে এখানে নাম দিলাম আমরা এ। তাহলে এই যে অংশটা হলো সেটা হলো আমরা এখানে লিখে দেব, সুতরাং কোণ এ বি সি সমান চিহ্ন 175 ডিগ্রি। এবার কি বলেছে, এবার বলেছে নম্বরে বলেছে 6 সেমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে আমরা কীভাবে আঁকবো দেখো, 6 সেমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করতে গেলে আমরা এ বি একটি 6 সেমি দৈর্ঘ্যের সরলরেখা নিয়েছি। এবার আমরা কি করব, এই 6 সেমি যে সরলরেখাটা সেটা যেহেতু ব্যাস, আমাদের বৃত্ত অঙ্কন করতে গেলে ব্যাসার্ধ করতে হবে, অর্থাৎ এটার অর্ধেক বের করতে হবে। তাহলে আমরা অর্ধেকের মান থেকে একটু বেশি নিয়ে উভয় দিকে এরকম করে বৃত্তচাপ অঙ্কন করব। এবার এ এবং বি উভয় বিন্দু থেকে করব। তাহলে এখানে দাগ দিয়ে দিলাম আমরা। এবার আমরা এই যে বিন্দু দুটোকে যোগ করে দেব। তাহলে আমরা এই যে এখানে একটা বিন্দু পেয়ে গেলাম, এটার নাম দিচ্ছি আমরা ও। এই ও বিন্দুকে কেন্দ্র করে এখন আমরা বৃত্তটা অঙ্কন করে নেব। এখান থেকে ও বিন্দুতে বসিয়ে আমরা এ বিন্দুর মাপ নিচ্ছি, এটা হলো ব্যাসার্ধ। এবার এই ব্যাসার্ধটা দেখো আমরা এইভাবে গোল করে দিচ্ছি। এই হয়ে গেল আমাদের 6 সেমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন। এবার 4 দাগের ক নম্বর প্রশ্নটা, 4 দাগের ক এবং খ দুটো সরল অঙ্ক রয়েছে, এক এক করে আমি সমাধান করে দেখাচ্ছি। এখানে যেটা আছে আমাদের প্রথমে কি করতে হবে,
বদমাস নিয়ম অনুসারে যে ব্র্যাকেট আছে সেই ব্র্যাকেটের প্রথম বন্ধনীর কাজটুকু আমাদের আগে শেষ করতে হবে। তাহলে আমরা প্রথমটুকু শেষ করছি। সেখানে যেটা ছিল 720 রেখে দিচ্ছি তৃতীয় বন্ধনী, 36 বিয়োগ এখানে দ্বিতীয় বন্ধনী থেকে গেল 90 যোগ 70কে 14 দিয়ে প্রথমে ভাগ করব। তাহলে কত হবে? 5 14 70, অর্থাৎ এখানে হবে 5 বিয়োগ 64, দ্বিতীয় বন্ধনীটা বন্ধ করে দিলাম, তৃতীয় বন্ধনী গুণ 14। এবার দেখো আমাদের কাজ হচ্ছে দ্বিতীয় বন্ধনীর অংশটুকু, কিন্তু যোগ এবং বিয়োগের মধ্যে যোগের কাজটা আমরা আগে করব। তাহলে এখানে হবে 720 বিয়োগ তৃতীয় বন্ধনী এখানে 36 বিয়োগ, দেখো এখানে আমরা কি করব, 90 সঙ্গে 5টা আগে যোগ করে দেবো। তাহলে এখানে হবে 95 বিয়োগ 64, দ্বিতীয় বন্ধনী বন্ধ, তৃতীয় বন্ধনী গুণ 14। দ্বিতীয় বন্ধনী কাজটা শেষ না হয় আমাদের আবার এখানে দ্বিতীয় বন্ধনী দিতে হলো। তাহলে 720 বিয়োগ এখানে তৃতীয় বন্ধনী এখানে 36 বিয়োগ, আমরা এবার 95 থেকে 64কে বাদ দিব। তাহলে এখানে কত হবে? দেখো 5 থেকে 4 গেলে এখানে হবে 1, 9 থেকে 6 গেলে এখানে হবে 3। এবার দ্বিতীয় বন্ধনী কাজটা শেষ হয়ে গেল, থাকলো কত? তৃতীয় বন্ধনীটা গুণ 14। এবার কি করবো, আমরা এখানে 720 রেখে দিলাম। এবার আমাদের কি করতে হবে, তৃতীয় বন্ধনীর অংশটুকু যেটা আছে 36 থেকে 31কে বাদ দিলে এখানে হবে কত আমাদের? 5 গুণ 14। এবার আমরা কি করব, প্রথমে গুণের অংশটুকু কাজ করব। তাহলে এখানে 720 বিয়োগ 5 14 কত হবে? 70। এবার আমরা এটা বিয়োগ করলে কত হবে? দেখো 0 0 চলে যাবে, এখানে 12 ধরো, 12 ধরে 7কে বিয়োগ করো, তাহলে এখানে হবে 5, হাতের একটা 7 থেকে বাদ দিলে এখানে হবে 6, অর্থাৎ 650। খ নম্বরটা কি আছে, এখানে আমাদের কি করতে হবে, প্রথম বন্ধনীটুকু আগে শেষ করতে হবে। তাহলে আমরা দ্বিতীয় বন্ধনীটা রেখে দিয়ে এটাকে বিয়োগ করবো। দেখো এখানে 2 থেকে যেহেতু এটাকে বিয়োগ করতে হবে, তাহলে আমরা কি করবো, 2.00, 2 ঘর পর আছে দশমিক, সেটা রেখে দেবো। এবার 1.06টা লিখবো। বিয়োগ করে এটা 10 ধরো, 10 থেকে 6 গেলে এখানে হবে কত? 4, হাতে 1, তাহলে কত হলো? 11, 20 থেকে 11 গেলে এখানে হবে 9, তাহলে কত হলো? 0.94। তাহলে এখানে আমরা লিখবো 0.94। এবার এই গুণটা চলে আসবে 2.5, দ্বিতীয় বন্ধনীটা বন্ধ করে দিলাম, বিয়োগ 1.7। তাহলে এখানে আমাদের 2.5 দিয়ে গুণ করতে হবে এটাকে। তাহলে আমরা এখানে লিখি 2.5, এটাকে গুণ করে দাও। 4 5 20, 0 হাতে থাকলো কত? 2, 5 9 45 আর 2 47। তাহলে এখানে লিখবো 47, দশমিকটা ভুলে যাও এখন, গুণ চিহ্ন। এবার এটা 2 দিয়ে গুণ করো, 4 দুগুণে 8, 9 দুগুণে 18। তাহলে এখানে কত হলো? 0, 8 7 15, 5 হাতে থাকলো 1, 8 4 12 আর 13, 13 3 হাতে থাকলো 1, 1 আর 1 মিলে হচ্ছে 2। এবার দেখো দশমিকটা কীভাবে বসাবো, উপরে দেখো 2 ঘর পর দশমিক ছিল, এখানে 1 ঘর, তাহলে 3 ঘর হলো, 1 2 3, তাহলে দশমিকটা বসবে আমাদের এখানে। আর এদিকের শূন্যটা আমরা কেটে দিলাম, তাহলে কত হলো? 2.35। তাহলে এখানে লিখবো আমরা 2.35, বিয়োগ আসবে এবারে এটা 1.7। তাহলে এবার আমরা দশমিকের নিচে দশমিকটা বসিয়ে সংখ্যাগুলো মিলিয়ে দিচ্ছি। তাহলে এখানে 1.7 হলে এখানে কিছু নেই, আমরা শূন্য বসাবো, বসিয়ে বিয়োগ করছি। এখানে হচ্ছে 5, এখানে 13 ধরো, 13 থেকে 7 গেলে এখানে হবে 6, হাতের একটা এখানে যোগ করে দাও, 2 হলো, 2 থেকে 2 গেলে এখানে 0 হলো, দশমিকটা 0। তাহলে উত্তরটা কী হলো? 0.65 হয়ে গেল। এবার 5 দাগের যে প্রশ্নগুলো আছে সেখানে বলেছে সত্য মিথ্যা লিখতে বলেছে। দেখো একটি ঘনকের মাত্রা সংখ্যা 6, না, ঘনকের মাত্রা সংখ্যা হবে 3, তাহলে এটা লিখবো আমরা মিথ্যা, এখানে লিখবো মিথ্যা। এরপরে কি বলেছে, খ নম্বর বলেছে যে দুটি সরলরেখা পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করে তারা পরস্পর সমান্তরাল, না, সমান্তরাল সরলরেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না, তাহলে এটাও হবে মিথ্যা। এবার কি বলেছে, 1 4 9 16, এখানে কোন সংখ্যাটা হবে, এখানে বলেছে পরবর্তী সংখ্যাটি হবে 24। দেখো না, কারণ 1-এর বর্গ করলে 1-এর স্কোয়ার করলে বা 1 গুণ 1 করলে 1 হবে, 2 গুণ 2 করলে 4 হচ্ছে, 3 গুণ 3 করলে 9 হচ্ছে, 4 গুণ 4 করলে 16 হচ্ছে। তাহলে 1 2 3 4, তাহলে পরবর্তী সংখ্যাটা 5 হবে, অর্থাৎ 5কে 5 দিয়ে গুণ করলে এখানে 25 হওয়ার কথা, কিন্তু এখানে আছে কত? 24, তাহলে এটাও হচ্ছে আমাদের মিথ্যা। এবার কি বলেছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমানচিহ্ন দৈর্ঘ্য যোগ প্রস্থ, না, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, কিন্তু এখানে বলেছে দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে এটাও হচ্ছে আমাদের মিথ্যা। এবার নম্বরে কি বলেছে, বর্গক্ষেত্রের পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলে বাহুর দৈর্ঘ্য পাওয়া যায়, না, ভুল, এটা পরিসীমাকে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে আমরা লিখবো এটা মিথ্যা। এইভাবে আমাদেরকে 19 নম্বর সেটের সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করতে হবে।